করলাম না যেগুলো সানি চাইলে যেগুলো সানি করো না ওইটাই ক্লিক কর মোবাইলে তো সানি করুন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। খুবই গুরুত্বপূর্ণ যারা ঢাবিয়ান মানে ঢাবিতে যারা এক্সাম দিতে চান এই ইউনিট আপনাদের পরীক্ষা কবে হবে? 20/12/2025। আমি আপনাদের জন্য আজকে একদম 25-এ 25 মিলিয়ে দেব, মানে রিটেন 10 এবং এমসিকিউ 15। আজকের সাজেশনটা যদি কেউ ফলো করেন আমি আশা রাখতে পারি, মানে এতটুকু বলতে পারি আর কি, যে আমি যে কয়টা টাইপ মানে যে কয়টা মানে যতটুকু সাজেশন দিব, আপনি তো একদম 3-4 মাস পড়ছেন বা এর আগে ওই ম্যাথ বইটা পড়ছেন। আপনি আপনাকে আমি যে সাজেশনটা দিব এই সাজেশনটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি 25-এর মধ্যে যদি 25 নাও যদি পান, মিনিমাম আপনি 22 থেকে 23 পাবেন। 22-23 আপনি পাবেন, মানে এমসিকিউ আপনি 15টাই কারেক্ট হবে। যদি কোনো কারণে 14টা হয়, হতে পারে 13টা বা 14টা কারেক্ট হবে। এবং আপনার যে রিটেনে আপনার 4টা প্রশ্ন থাকে, 4টা তেমন 2.5 করে নাম্বার হয় 10। আপনি বড় জোর একটা ভুল যাইতে পারে, মানে 3টাই আপনার কমন পড়বে, এটা আমি শিওর দিতে পারি। মানে এমসিকিউ আপনার 15টাই কমন পড়বে। যদি কোনো কারণে একটা টাইপ মানে একটু জটিল করে দেয় সেক্ষেত্রে একটা কারণটা যেতে পারে। আর রিটেনে আপনার তো 4টার মধ্যে 3টা পাবেন আপনি, এতটুকু শিওর থাকেন। তাহলে মাত্র আজকে কয় তারিখ? 17, 18, 19, 20, মাত্র 3 দিন পড়বেন। মাত্র 3 দিন পরে কিভাবে এই গণিত সাজেশনটা ফলো করে কিভাবে করা যায়, মানে এই 25-এর মধ্যে মিনিমাম 22-23 পাওয়া যায়, সেই মানে সেই সাজেশনটা আজকে আমরা দিব। তাহলে আমাদের 3 দিন আছে। 3 দিনের মধ্যে আজকে 17 তারিখ, আজকে তো আর পারতেছি না। আপনি কালকে 18 তারিখ আর কালকে তারপর দিন হচ্ছে 19 তারিখ। আপনি 18 তারিখ পড়বেন হচ্ছে 18 তারিখ ফার্স্ট পার্টের আপনি ম্যাট্রিক্স নির্ণায়ক মানে 1 নাম্বার অধ্যায়, এটা হলো 1 মানে ফার্স্ট পার্ট আমি লিখলাম। আপনি রিভিশন দেওয়ার জন্য আগামীকাল আপনি ম্যাট্রিক্স নির্ণায়ক পড়বেন, সরলরেখা পড়বেন, বৃত্ত পড়বেন, এরপর হচ্ছে ট্রাইগোনোমেট্রি পড়বেন। ক্যালকুলাস আগে দরকার নাই। আপনি এরপর এটা ছিল সেকেন্ড 2 সেকেন্ড পার্টে আপনি জটিল সংখ্যা পড়লেন, বহুপদীর সমীকরণ পড়লেন, আর কনিক্স পড়লেন, বিপরীত ত্রিকোণমিতি পড়লেন। তাহলে এই 8টা অধ্যায় আপনি একদিনে পড়বেন, মানে আপনার রিভিশন। এটা 18 তারিখের জন্য আপনার এটা ফার্স্ট পার্ট থেকে আপনি এই 4টা অধ্যায়, সেকেন্ড পার্ট থেকে এই 4টা অধ্যায় আপনি রিভিশন দিবেন। এরপর আসি হচ্ছে 19 তারিখ। 19 তারিখ হচ্ছে আপনি ফার্স্ট পার্ট থেকে 9 এবং 10, আর সেকেন্ড পার্ট থেকে আপনি 8 এবং 9, মানে এটা হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ, এখানে হচ্ছে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। এই 4টা অধ্যায় কঠিন না, এই 4টা অধ্যায় আপনি 19 তারিখ পড়বেন। আর সহজ যেগুলো সেগুলো আমি এখানে দিলাম, এটা 18 তারিখে পড়ে ফেলবেন। তাহলে এটা আপনি এই যে 18 তারিখ আপনার প্রথমে আছে হলো এই ম্যাট্রিক্স নির্ণায়ক। এখন আমি দিব হচ্ছে এই ম্যাট্রিক্স নির্ণায়ক যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে আপনি কোন কোন টাইপের উপর জোর দিবেন, মানে কোন কোন টাইপ আপনি
মনোযোগ সহকারে মানে খুবই খুবই আহ, সুন্দরভাবে শেষ করবেন। ফাইনালি একটা রিভিশন আপনার দিতে হবে এই সাজেশনটা ফলো করে। তো আমি আপনাকে যে সাজেশনটা দিব সেই সাজেশনটা আপনি ফলো করে আমি যে কয়টা টাইপ দিব এই কয়টা টাইপে আপনি পড়ে যাবেন, তাহলে আশা করি হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্স ও নির্ণায়ক মানে প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে আপনি প্রথমে যে জিনিসটা পড়বেন, প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানি না, তবে এটা অতটা ইম্পর্টেন্ট না। আমি শুরুতে যে জিনিসটা দিব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত। কি বললাম আমি? ম্যাট্রিক্সের মাত্রা। আমি যেগুলো দিই এখানে আমি লিখতেছি না, আপনি কি করবেন খাতায় নোট করবেন, খাতা কলম হাতে নেন, হাতে নিছেন। এখন আমি যে টাইপগুলা বলি ওইগুলা লেখেন। প্রথমে লিখবেন হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রাটা আপনি রিভিশন দিয়ে যাবেন, মাত্রা থেকে আপনি দুই একটা এমসিকিউ করে যাইতে পারেন। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা লিখছেন, এরপরে হচ্ছে আপনি ম্যাট্রিক্সের গুণন পড়বেন। ম্যাট্রিক্সের গুণন হচ্ছে আপনি 2x2 ক্রমের যে ম্যাট্রিক্সগুলো আছে সেই 2x2 ক্রমের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সগুলো আপনি গুণ করা শিখবেন, মানে দুইটা ম্যাট্রিক্স 2x2। তাহলে প্রথমে দিলাম হচ্ছে মাত্রা, মাত্রা, এরপর হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন। আমি সাইটে লেখা রাখলাম। তাহলে প্রথমে পড়বেন হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা এবং 2x2 ক্রমের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলোর গুণন। এরপরে হচ্ছে আপনি পড়বেন প্রতিসম বিপ্রতিসম, মানে ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে না, ম্যাট্রিক্সের প্রকারভেদ আপনি পড়তে হবে। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আপনি মাত্র দুইটা প্রকারভেদ পড়বেন। মাত্র কয়টা? দুইটা। একটা হলো প্রতিসম আর একটা হচ্ছে বিপ্রতিসম, জাস্ট আর কিচ্ছু লাগবে না। তাহলে আপনি কি পড়বেন? প্রতিসম আর বিপ্রতিসম। এখন অনেক ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলো আছে, আমি মাত্র দিচ্ছি কয়টা? প্রতিসম আর বিপ্রতিসম, শেষ। এরপর আপনি পড়বেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আপনি 2x2 ক্রমের ম্যাট্রিক্স গুলা পড়বেন, মানে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স আপনাকে দিবে, বলবে এটাকে ইনভার্স করো। এগুলা আপনার যে 3x3 ক্রমের ম্যাট্রিক্সের যে ইনভার্স নির্ণয় করা ওইগুলা কিন্তু শিখতে বলতাছি না। আমি কি বলছি যে ম্যাট্রিক্সের মাত্রা, 2x2 ক্রমের যে ম্যাট্রিক্স আছে এগুলার গুণন, প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় কোনটা? 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এরপর ছিল ব্যতিক্রমী অব্যতিক্রমী, এই টাইপটা আপনি দেখবেন। ব্যতিক্রমী অব্যতিক্রমী কোনটা? মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, এটাও আপনি 2x2 ক্রমেই দেখবেন। সবগুলাই কি ক্রমের দিতেছি আমি? 2x2 ক্রমের। 3x3 আপনার প্রয়োজন নাই, 3x3 আপনার প্রয়োজন নাই, শুধু 2x2 ক্রমের ম্যাট্রিক্স। দুটা ম্যাট্রিক্স গুণ করবেন তাও 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এরপর হচ্ছে আপনি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবেন তাও 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এরপর হচ্ছে হলো আপনার ব্যতিক্রমী না অব্যতিক্রমী, আপনারা একটা চলক দিয়ে দিবে যে এরকম ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে একটা ম্যাট্রিক্সের দিল ওখানে একটা ভুক্তি আপনার চলকে দিয়ে দিল, যেমন আপনাকে দিল হচ্ছে 1 2 4 p, বলছে এটা হচ্ছে একটা এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এটা শূন্য। তাহলে এরকম ম্যাথ, তাহলে পির মান কত হবে? এরকম আপনার ম্যাথ আছে যেগুলো আপনার বারবার অ্যাডমিশন টেস্টে আসছে। তাহলে আপনি কি করবেন? এই ব্যতিক্রমী অব্যতিক্রমীর যে টাইপটা সেটা আপনি পড়বেন। এরপর হচ্ছে আপনি চাইলে
এই যে এটা তো পড়ছেন, এটা পারলেই হবে। সাপোজ ধরেন যে ম্যাট্রিক্সের 2/2 ক্রমের ম্যাট্রিক্সের গুণন আপনি পড়ছেন না, ওইটা পড়লে আপনি আরেকটা জিনিস পারতেছেন। সেটা হচ্ছে আপনাকে যদি বলে a স্কয়ার কত অথবা a কিউব কত, তাহলে আপনি এটা বের করতে পারবেন না। a স্কয়ার মানে কত হবে, a ইনটু a, মানে a ম্যাট্রিক্সকে আপনি a ম্যাট্রিক্স দ্বারা গুণ করবেন তাহলেই বের হবে। a কিউব মানে কি, আপনি আগে a স্কয়ার নির্ণয় করলেন, a স্কয়ার দিয়ে আবার a কে গুণন করলেন, আপনি a কিউব পাবেন। এইভাবে আপনি ম্যাট্রিক্সের বহুপদীর যে মান নির্ণয়গুলো আছে সেগুলো আপনি পারবেন। এরপর তাহলে আমাদের এই ম্যাট্রিক্স নামক যে অধ্যায়টা, ম্যাট্রিক্স নামক অধ্যায় থেকে আপনার সাজেশনটা কি কি? প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, ম্যাট্রিক্সের মাত্রা। আবার মাত্রার ক্ষেত্রে কি হয়, একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় m/n, আর এটাকে যদি আমার ট্রান্সপোজ করা হয় সেক্ষেত্রে আমার মাত্রা হবে n/m, মানে মাত্রাটা আমার চেঞ্জ হবে। এবং মাত্রা সংক্রান্ত আমার যে বিষয়গুলো ছিল, যে দুইটা ম্যাট্রিক্স যোগ করার ক্ষেত্রে মাত্রার যে কনসেপ্টটা সেটা, এবার গুণ করার ক্ষেত্রে ম্যাট্রিক্স, আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করব, আসলে গুণ করা যাবে কিনা, ওই মাত্রা বিষয়ক যে ওই রিলেটেড যে সমস্যাগুলা ওইগুলা পড়বেন। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের গুণন পড়বেন, প্রতিসম বিপরীতসম ম্যাট্রিক্স পড়বেন, ইনভার্স ম্যাট্রিক্স 2/2 ক্রমের, এরপর হচ্ছে আসলে ব্যতিক্রমী অব্যতিক্রমী এগুলা 2/2 ক্রমের, আর হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী যেমন a স্কয়ার, a কিউব, a⁴, এই সমস্ত বিষয়গুলো আপনি নির্ণয় করবেন। এরপরে আসি হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক থেকে আপনি কি কি পড়বেন? নির্ণায়ক থেকে হচ্ছে আপনার নির্ণায়কের পরে, আচ্ছা নির্ণায়কের মধ্যে আপনি যেমন নির্ণায়কে আপনার ছিল যে নির্ণায়কের যে ধর্মগুলো আছে না, নির্ণায়কের ধর্মগুলোর মধ্যে আপনি পড়বেন হচ্ছে ওই যে একটা ধর্ম ছিল আপনার, যে একটা নির্ণায়ক এ এ এ বি 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 আবার এ এ এ এ এ এ, আর কথা হইতাছিল এ যে দেখেন এইটা আর এটা কি সেম হইছে না, মানে আমি যদি এটা যদি সি 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 যদি দেই, সি সি আর ডি যদি দেই, সি সি আর ডি দিলাম, তাহলে এই নির্ণায়কটার মান কত হবে? এই নির্ণায়কটার মান অবশ্যই কিন্তু শূন্য হবে। কিভাবে? কারণ এই নির্ণায়কটার একটা ধর্ম হচ্ছে আমার, যদি যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম যদি সেম হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। এই ধর্মটা আপনি পড়বেন, এই ধর্মটা আপনার জানা থাকতে হবে যে আপনার যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি শূন্য হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। এই ধর্মটা আপনি পড়বেন। এরপর হচ্ছে নির্ণায়কের আমার কিছু প্রমাণ আসে না, নির্ণায়কের বড় বড় প্রমাণ, ওইগুলো আপনি দুই একটা পড়বেন। ওইগুলো আপনি কি করবেন? দুই একটা পড়বেন। আর ওইগুলোর ক্ষেত্রে সাপোজ তিনটা চলক যদি এ বি সি হয়, আপনি 0 এবং 1 ব্যতীত যে কোনো মান আপনি ধরে নেবেন, ধরে নিয়ে আপনি নির্ণায়কের মানটা বের করবেন এবং অপশন টেস্ট করবেন, এইভাবে আপনি বের করবেন। তো মূলত আর নির্ণায়কের বিস্তৃতিতে আপনি পারেনি, ওইগুলো তো আর রিভিশন দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে আপনি তাহলে মূলত এখান থেকে আপনি কি শিখবেন? সেটা হচ্ছে যে নির্ণায়কের যে ধর্মগুলো আছে, এই নির্ণায়কের ধর্মগুলোর মধ্যে মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি শূন্য হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। এই ধর্মটা আপনি পড়বেন। এরপর হচ্ছে সহগুণক এবং অনুরাশি, এগুলা নির্ণয় করবেন। সহগুণক এবং অনুরাশি নির্ণয় করবেন। এরপর হতেছিল এই সূত্রের কিছু ম্যাথ আছে, যেমন এ নামক একটা ম্যাট্রিক্স, এটার মান হচ্ছে সাপোজ 10, বললো 4a ইনভার্স, এটার মান কত? এরকম যার পাওয়ার ইনভার্স থাকবে সে কোথায় আসবে? নিচে। তাহলে 4 আর এ ম্যাট্রিক্সের মাত্রা আমার দেওয়া আছে সাপোজ 2/2, তাহলে 4 এর পাওয়ার হবে 2, আর এর উপর ইনভার্স ছিল, যার পাওয়ার ইনভার্স সে নিচে আসবে। এ ম্যাট্রিক্সের মান তাহলে 4 স্কয়ার ডিভাইডেড বাই 10,
এইভাবে মানে এই যে সূত্রটা, এই সূত্র রিলেটেড যে দুই একটা ম্যাথ আপনি দেখা যাবেন। এরপরে আসি হচ্ছে নির্ণায়কের আরেকটা ধর্ম আপনি পড়বেন, সেটা হচ্ছে যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর সবগুলা উপাদান যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কটার মান শূন্য হয়। এইটা আপনি পড়বেন। এটা করলে আপনার এই কয়েকটা টাইপ পড়লে আপনার তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক যে অধ্যায়টা এটা আপনার খেল খতম। তাহলে ঢাবিয়ান আপনি এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কি কি অধ্যায় মানে কি কি টপিক আপনি রিভিশন দিয়ে যাবেন। এক নাম্বার হচ্ছে আপনি ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কিত যা যা আছে সবকিছু করবেন। মানে ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে বের করতে হয়, ট্রান্সপোজ করলে ওটার মাত্রা যে ইন্টারচেঞ্জটা হয়, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা থেকে কিভাবে বুঝবো যে যোগ করা যাবে কিনা, বিয়োগ করা যাবে কিনা, গুণ করা যাবে কিনা, বা দুইটা ম্যাট্রিক্স গুণ করলে সেটার মাত্রা কি হবে, দুইটা ম্যাট্রিক্স ভাগ করলে বা বিয়োগ করলে সেটার মাত্রা কি হবে, এরকম বিষয়গুলা অর্থাৎ মাত্রা সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পড়লেন। এরপর হচ্ছে আপনি 2/2 ক্রমের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলা গুণ করবেন। এরপর হচ্ছে প্রতিসম বিপ্রতিসম। এরপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়, ব্যতিক্রমী অব্যতিক্রমী। আর নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কের ধর্ম হচ্ছে আপনার যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি শূন্য হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। আরেকটা হচ্ছে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। এই দুইটা ধর্ম পড়বেন, নির্ণায়কের বিস্তৃতিটা শেখা যাবেন। আর হচ্ছে সহগুণক এবং অনুরাশি পড়া যাবেন। যা শেষ, আপনার ম্যাট্রিক্স নির্ণায়ক খেল খতম। এরপর আসি হচ্ছে 3 নাম্বার অধ্যায় সরল রেখা। এই সরল রেখা থেকে আপনি কি কি পড়বেন। তাহলে আমার সাজেশনটা কি আসলে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন যে এই সাজেশনটা আসলে উপকারে আসবে কিনা। আমি যে সাজেশনটা দিই এটা ফলো করে সবাই বেশি বেশি শেয়ার করবেন, এবং এটা আমি যতটুকু দিই এতটুকুই আপনি রিভিশন দিয়ে যাবেন। তাতে যদি কমন না পড়ে তাহলে আপনি বাজে একটা কমেন্ট করে যাবেন। এটা আমি অনুরোধ করলাম, আপনি বাজে একটা কমেন্ট করবেন যে আপনি যেটা দিচ্ছেন এর মধ্যে থেকে কমেন্ট পড়ে নাই, এটা বলে যাবেন। কিন্তু আমি শিওর দিতে পারি কমন পড়বে। তাহলে আসেন এখন সরল রেখা। সরল রেখা অধ্যায় থেকে আপনি কি কি পড়বেন। সরল রেখায় প্রথমে আছে হচ্ছে কার্তেশীয় এবং পোলার। কার্তেশীয় এবং পোলারের মধ্যে আপনি ওই যে রূপান্তর গুলা আছে বা মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত বিষয়গুলো আছে, ওইখানে আপনি একটা বিন্দু অথবা একটা সমীকরণ, প্রথমে আমি যে জিনিসটা বলি, 1 নম্বরে যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়। পোলার থেকে কার্তেশীয় এটা আপনি পড়বেন। আবার কার্তেশীয় থেকে পোলার এটা পড়ার দরকার নাই, মানে এটা দুইটা জিনিস। পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার। আপনি পড়বেন হচ্ছে যে কোনো একটা বিন্দু আপনার পোলারে দেওয়া থাকবে, নয় যে কোনো একটা সমীকরণ পোলারে দেওয়া থাকবে, সেটাকে কার্তেশীয়তে কিভাবে নিতে হয় সেটা আপনি পড়বেন। তাহলে এটা আপনার প্রথম। এরপর হচ্ছে আপনি যে জিনিসটা পড়বেন দুইটা কার্তেশীয় বিন্দুর দূরত্ব। দুইটা কি বিন্দুর দূরত্ব? কার্তেশীয় বিন্দুর দূরত্ব। আপনি এখানে আমি লিখি কার্তেশীয় বিন্দুর দূরত্ব। কার্তেশীয় বিন্দুর দূরত্ব। এখন আপনার দুইটা পোলার স্থানাঙ্ক দিয়া বলতে পারে দূরত্ব কত বা ওই রকম কোনো কিছু, এগুলা পরীক্ষায় আসবে না। আবার কার্তেশীয় বিন্দু দেওয়া আছে সেটাকে পোলারে কি হবে এটা আপনাকে বের করতে বলবে না। তাহলে স্থানাঙ্ক গেল। এরপর আপনি
এক্স অক্ষকে বিভক্তকরণ বা ওয়াই অক্ষকে বিভক্তকরণ, যেগুলো আবার আছে আমার অন্তর বিভক্তকরণ, বহির্বিভক্তকরণ। এই অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণ থেকে সিম্পল এমসিকিউ তে আমাদের যে বোর্ডে যে পড়ছি আর কি, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য, ওইখানে আমার দুইটা বিন্দু দিয়ে বলছে যে এত অনুপাতে বিভক্ত করে এমন একটা অন্তর্বিভক্ত করে এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, বা এত অনুপাতে বহির্বিভক্ত করে এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সেগুলো আপনি একটু দেখবেন। এরপর হচ্ছে অর্থাৎ দুইটা বিন্দু আপনার এই যে এরকম, মানে সিম্পল একদম সহজ সহজ কিছু ম্যাথ আপনি দেখা যাবেন, যেগুলো হচ্ছে আপনার দুইটা বিন্দু হচ্ছে সাপোজ 1,2 আর হচ্ছে 3,4। এই দুইটা বিন্দুকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, অথবা বহির্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, এরকম যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি করে যাবেন। এরপর হচ্ছে এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ কি বিন্দুতে বিভক্ত করে, সেটা হচ্ছে কোটি দ্বয়ের অনুপাত, কোটি দুইটার অনুপাত, মানে 1:2 অনুপাতে এক্স অক্ষকে 1:2 অনুপাতে বিভক্ত করে। আর যদি বলে হয় যে ওয়াই অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে, সেক্ষেত্রে ভুজদ্বয়ের অনুপাত 1:3 অনুপাতে, 1:3 অনুপাতে ওয়াই অক্ষকে বিভক্ত করে। আর হচ্ছে 1:2 অনুপাতে এক্স অক্ষকে কি করে বিভক্ত করে। এই বিষয়গুলা মানে কোন অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে, এটা আপনি দেখবেন। এরপর হচ্ছে তাহলে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত শেষ। এরপরে আসি ক্ষেত্রফল। জাস্ট তিনটা বিন্দু দেওয়া থাকবে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, এটা আপনি দেখবেন। তিনটা বিন্দু দেওয়া থাকবে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। এরপর হচ্ছে এরপর আপনি তাহলে আমি কি কি বললাম, যে একটা বিন্দু পোলারে দেওয়া থাকবে, সেটাকে কার্তেশীয়তে কি হবে, অথবা একটা সমীকরণ পোলারে দেওয়া থাকবে সেটাকে কার্তেশীয়তে কি হবে, সেগুলো নির্ণয় করার জন্য। আর দুইটা কার্তেশীয় বিন্দুর দূরত্ব, আর দুইটা বিন্দু এক্স অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে, ওয়াই অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে। আর হচ্ছে আহ, দুইটা বিন্দু একটা অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, বহির্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত। এরপর হচ্ছে তিনটা বিন্দু দেওয়া থাকবে, তিনটা বিন্দু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল। এরপর পড়বেন হচ্ছে একটা সামান্তরিক অথবা একটা রম্বস, একটা আয়ত অথবা একটা বর্গ, যাই বলেন না কেন, চারটা বিন্দু থাকে, চারটা বিন্দুর মধ্যে তিনটা বিন্দু দেওয়া থাকলে 4 নম্বর বিন্দুটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবেন। এরপর হচ্ছে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটির সমান, আর ওই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান। এই কনসেপ্টটা আপনি মনে রাখলেন। এরপর আপনি তাহলে এই বিষয়গুলো আপনি একটু দেখবেন। আচ্ছা, একটা সরল রেখার যদি উপর যদি একটা বিন্দু একটা অবস্থিত হয়, সেই বিন্দু দ্বারা ওই সরল রেখাকে কি করবে, সিদ্ধ করবে। মানে কিছু কিছু কথা আছে, এগুলো আপনার মনে রাখতে হবে। এরপর আপনার একটু গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, মানে সরল রেখার ক্ষেত্রে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনি মনে রাখবেন। এরপর হচ্ছে তিনটা বিন্দুর সমরেখ, সাপোজ এ বি এবং সি, এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এ বি বিন্দু, এ এবং বি বিন্দু দ্বারা ঢাল এবং বি এবং সি বিন্দু দ্বারা রেখা ঢাল, এই দুইটা ঢাল কিভাবে সমান হবে, এই কনসেপ্টটা আপনি মনে রাখবেন। এরপর আসি হচ্ছে সমীকরণ নির্ণয় সংক্রান্ত। সমীকরণ নির্ণয়, তাহলে এতক্ষণ ছিল আমাদের আমরা সরল রেখা অধ্যায়কে কিন্তু দুইটা পার্টে ভাগ করি। একটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ও সঞ্চার পথ, তাহলে স্থানাঙ্ক ও সঞ্চার পথ থেকে এই বিষয়গুলো আপনি পড়বেন।
আমার কি আরেকবার সামারি করতে হবে? আমি ক্লাস শেষে যদি পারি আসলে এই যে কনসেপ্টগুলো আমি তৈরি করতেছি এইটা কিন্তু আমার কাছে কোনো নোট করা নাই যে আমি একদম সম্পূর্ণ সামারি করে দেই। তবে এ পর্যন্ত যা বলছি এগুলো কিন্তু অলরেডি সামারি হয়ে গেছে। আমি একটা অধ্যায় শেষ করব, ওই অধ্যায় সামারি করে দেব যে এই অধ্যায় থেকে তো আমি এই জিনিসগুলো পড়তে বললাম। তাহলে আসেন সরল রেখার সমীকরণ অধ্যায়টা থেকে আমরা কিছু সাজেশন দিই। প্রথমে পড়বেন হচ্ছে একটা নতি মানে কি? নতি মানে ঢাল। একটা রেখার ঢাল কত সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? মানে আমাদের কিছু সূত্র সম্পর্কে বা এই সূত্রগুলো দিয়ে আমার আর ম্যাথ, যেমন y ইকুয়াল mx প্লাস c, সেক্ষেত্রে m এর জায়গায় যে থাকবে সে হবে ঢাল। আবার একটা রেখা যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে ঢাল এই m এর মানটা হবে হচ্ছে আমার মাইনাস b ডিভাইডেড বাই a। এইভাবে আমি ঢাল নির্ণয় করতে পারি। আর এই ঢাল তাহলে এই মানে এই রেখা আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা যদি আমি বলি tan থিটা হচ্ছে আমার মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হবে tan ইনভার্স মাইনাস বি ডিভাইডেড বাই এ। এটাতে আমরা কোণ নির্ণয় করতে পারি যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপরে একটা একটা রেখার সমীকরণ, সাপোজ রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা সমান্তরাল মানে কি? এটা মানে এক্স ইকুয়াল কিছু একটা আপনি মনে রাখবেন, ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স ইকুয়াল কিছু একটা, আর এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ইকুয়াল কিছু একটা। আর হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব মানে হচ্ছে এক্স ইকুয়াল কিছু একটা, আর ওয়াই অক্ষের উপর লম্ব মানে ওয়াই ইকুয়াল কিছু একটা। তাহলে আপনার বেশ কিছু কনসেপ্ট, যেমন ওই যে একটা বিন্দু দিয়ে অতিক্রম করে সরল রেখার সমীকরণ আমরা কতভাবে নির্ণয় করতে পারি। একটা বিন্দু আপনার দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে, যে এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা নির্ণয় করতাম হচ্ছে y minus y1 equal m into x minus x1। এই কনসেপ্ট এবং এখানে যে ঢাল নির্ণয়ের যে সূত্রগুলো দিলাম, এই যে এটা, এরপর হচ্ছে যে এটা, এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। এই বিষয়গুলো আপনি যদি মনে রাখেন, এবং আমি কি বললাম এখানে যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে এটা, মানে এক্স অক্ষের উপর এটা এক্স অক্ষের সমান্তরাল মানে y ইকুয়াল কিছু একটা, আর y অক্ষের সমান্তরাল মানে x ইকুয়াল কিছু একটা। x অক্ষের উপর লম্ব মানে y ইকুয়াল কিছু একটা, আর y অক্ষের উপর লম্ব মানে x ইকুয়াল কিছু একটা। এই বিষয়গুলো আপনি দেখা যাবেন। আর যদি একটা রেখা আমার দেওয়া আছে হচ্ছে, সাপোজ x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b। এটা হচ্ছে 1। x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। এই মানে যে সূত্রগুলা সাধারণ আমরা এই সমীকরণ নির্ণয়ের যে সূত্রগুলা পড়ি, এই সূত্রগুলা থেকে আসলে এই সূত্রগুলা কোনটার পরিচয় কি, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। এরপর হচ্ছে বলি যে এই অনুপাতে আপনি নেবেন, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ এবি। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত ওই তিনটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে নিতে হয়, বা একটা সরল রেখা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, বা উভয় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম একটা কনসেপ্ট আপনারা আছে, সেটা আপনি দেখবেন। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটার উপর আপনার জোর দিতে হবে, সেটা হচ্ছে এটা রেখা দিয়ে দিবে।
একটা রেখা সাপোজ এটা দিলে আপনাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই রেখার উপর লম্ব অথবা এই রেখার উপর সমান্তরাল, মানে এই রেখার উপর লম্ব অথবা এই রেখার সমান্তরাল এবং সাপোজ এক্স কমা ওয়াই বিন্দুগামী। বুঝতে পারছেন যে আপনাকে একটা সমীকরণ দিছে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই রেখার উপর লম্ব বা এই রেখার সমান্তরাল এবং এই রেখার উপর মানে সমান্তরাল একটা রেখার সমীকরণ নির্ণয় করা যা এত বিন্দুগামী। তো এরকম আপনার ম্যাথ আছে কিছু, সেগুলো আপনি দেখবেন, সেগুলো আপনি দেখলেন। এবং দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি আর লম্ব হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুটার ঢাল যদি সমান হয়, দুইটার ঢাল সমান মানে এটা সমান্তরাল। আর যদি দুইটার ঢাল যদি গুণফল যদি -1 হয় তাহলে হবে লম্ব। এই কনসেপ্টটা আপনি দেখবেন। এই মানে আমি যে কনসেপ্টগুলো বলতেছি এই কনসেপ্টগুলো থেকে যে ম্যাথগুলো আসছে সেগুলো আপনি দেখবেন। সমবিন্দুগামী তিনটা বিন্দু মানে তিনটা রেখা যদি একই বিন্দু দেওয়া যায়, তিনটা রেখা সমীকরণ আপনার দেওয়া আছে, তিনটা রেখা যদি একই বিন্দু দেওয়া যায় সেক্ষেত্রে আপনার একটা কনসেপ্ট এরকম আছে, মানে সমবিন্দুগামী যদি হয় সেক্ষেত্রে আপনার ছিল যে এরকম তিনটা রেখা হচ্ছে আপনার a1x plus b1y ইকুয়াল হচ্ছে c1 a2x b2y ইকুয়াল c2। এগুলা এই পাশে রাখি ইকুয়াল 0 আর মার্কার পরে কে a3x plus b3y এরকম আপনার ছিল যে এই তিনটা রেখার সমীকরণ আপনার দেওয়া আছে, এই তিনটা সমবিন্দুগামী মানে একই বিন্দু দেওয়া যায়। সেক্ষেত্রে এই যে এগুলা নিয়ে একটা কলাম, এগুলা নিয়ে একটা কলাম, এগুলা নিয়ে একটা কলাম, তিনটা কলাম বিশিষ্ট যে নির্ণায়কটা পাওয়া যাবে সেই নির্ণায়কটার মান 0 হবে, সেই নির্ণায়কটার মান 0 হবে। এইগুলা জানার পরে আপনি জানবেন হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, বা হ্যাঁ এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট যে দুইটা দূরত্ব আছে এখানে, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব, এটা আপনি পড়বেন। এরপর হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, দুইটা রেখা এই দুইটা রেখার কি কোণ মধ্যবর্তী কোণ কত সেগুলো আপনি নির্ণয় করবেন। এগুলো নির্ণয় করলে আপনার সরল রেখা অধ্যায় শেষ, তাহলে আপনার সরল রেখা ভ্যানিশ। এরপর আসে হচ্ছে বৃত্ত, চতুর্থ অধ্যায় বৃত্ত। এই বৃত্ত থেকে আপনি কি কি রিভিশন দিয়ে যাবেন? এই বৃত্ত থেকে আপনার যদি একটা বৃত্তর একটা সমীকরণ যদি হতে চায় সেক্ষেত্রে এক্স ওয়াই সম্বলিত পথ থাকা যাবে না। মানে আমি সরল রেখা অধ্যায় এই জিনিসটা বোঝাইছি, মানে আমাদের যে সাধারণ যে কনসেপ্টগুলো আমরা পড়ি এই কনসেপ্ট সাধারণ আমরা যে কনসেপ্টগুলো দিয়ে বোর্ড পরীক্ষায় আমরা যে ম্যাথগুলো করছি এরকম কনসেপ্ট, জাস্ট কিছু কনসেপ্ট যেগুলো আমি নিজে হাতে বলে যাচ্ছি যে এই কনসেপ্টগুলো আপনার জানা থাকতে হবে, তাহলেই আপনি পারবেন। আর এটাই হচ্ছে আমার সাজেশন। যেমন একটা রেখা মানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, মানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ হবে কিনা। যদি দেখেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের পদ সমান, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এরপরে আপনার এই যে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে আমার এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর। সেক্ষেত্রে
বৃত্তের সমীকরণটা হচ্ছে আমার x minus e whole square plus y minus k whole square equal r square। এইভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, বা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আমরা কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারি সেটা তাহলে এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। এরপর হচ্ছে আপনার যে জিনিসটা দেখতে হবে যে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ, মানে দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুটার বিয়োগফলের সমান, আর যদি বহিঃভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্র দুটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুটার যোগফলের সমান। এই কনসেপ্টটা আপনি পড়লেন। এরপর হচ্ছে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র হবে ওয়াই, মানে কোটির পরমাণুর সমান, কেন্দ্রের কোটির পরমাণুর সমান। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে ভুজের পরমাণুর সমান। এবং এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল সি। এরপর হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে টু এক্স অক্ষের খণ্ডিত অংশ হবে টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হবে টু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এই কনসেপ্টগুলো থেকে যে ম্যাথগুলো আসছে সেগুলো আপনি করলেন। তাহলে একটা বিন্দু একটা রেখার কোথায় অবস্থিত হবে, মানে একটা বৃত্তের কোথায় অবস্থিত হবে সেটা হচ্ছে আপনার যদি ওইটাকে সিদ্ধ করার পর যদি দেখেন যে শূন্য আসছে বৃত্তের উপরে, যদি শূন্য থেকে ছোট হয় বৃত্তের ভিতরে, শূন্য থেকে বড় হইলে মানে 1 2 বা মানে শূন্য থেকে একটু বড় 0 সামথিং যদি হয় তাহলে বৃত্তের বাইরে অবস্থান করবে। এই বিষয়টা আপনি পড়বেন। এরপর হচ্ছে এই যে সুন্দর একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা থেকে আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাহলে আমার চতুর্থ অধ্যায় চলতে আছে, কেবল 37 মিনিট ক্লাস হয়ে গেছে সাজেশনের, কেবলমাত্র 3টা অধ্যায় শেষ করতে পারলাম না, মোট 12টা অধ্যায় শেষ করা লাগবে। আচ্ছা দেখি, কিছু কিছু অধ্যায় আমার সাজেশন দিতে অতটা সময় লাগবে না, আর কিছু কিছু অধ্যায় আছে যেগুলো সাজেশন দিতে মানে বিশেষ করে অন্তরীকরণ জগতীকরণ সাজেশন দিতে একটু সময় বেশি লাগবে, সরলরেখা বৃত্ত একটু সময় বেশি লাগবে। কিন্তু আপনার হচ্ছে যে কনিক্স আছে, তারপরে হচ্ছে যেমন জটিল সংখ্যা বহুপদী আছে, এরপর হচ্ছে আপনার ত্রিকোণমিতি সময় লাগবে না, স্থিতিবিদ্যা গতিবিদ্যা সময় লাগবে না, ওইগুলো হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আপনি পড়বেন। এটা বৃত্তের সমীকরণ, এই সমীকরণটা যদি এই বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ যদি ax + by + c = 0 হয়, বৃত্তের একটা স্পর্শক থাকে না, কয়েকটা স্পর্শক থাকে, 4টা 5টা স্পর্শক থাকে। তো একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ যদি এটা হয়, সেক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার যে দূরত্বটা হবে সেটা হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান। এই কনসেপ্টটা দিয়ে আপনার প্রশ্ন আসে, সেটা আপনি দেখবেন। এবং স্পর্শকের সমীকরণ আমাদের কিভাবে নির্ণয় করতে হয়, একটা বৃত্তের সমীকরণ যদি এরকম হয় x² + y² + 2gx + 2fy + c = 0, এই বৃত্তের সাপোজ কোন একটা নির্দিষ্ট বিন্দুতে সাপোজ x1, y1, এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণটা কি হবে, x * x1 + y * y1 + x * x + x1 + y * y + y1 + c = 0। এটা এইভাবে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় এই বিষয়গুলো যদি আপনি পড়া যান, তাহলে এরপর হচ্ছে বৃত্তের একটা বৃত্ত এরকম জিনিস দেওয়া থাকবে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে পোলারে, দেওয়া থাকবে পোলারে, সেটাকে কার্টেসীয়তে নিয়ে সেই কার্টেসীয় থেকে আবার কিভাবে মানে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, কিভাবে কেন্দ্র নির্ণয় করা যায়, কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা যায়, এই জিনিসগুলো আপনার দেখতে হবে।
তাহলে আসেন এখন আমরা যাই হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আমাদের কি কি পড়তে হবে? ত্রিকোণমিতি থেকে আমার আছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমাদের আমি যে জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে যে ম্যাথগুলো ত্রিকোণমিতিতে একটু ছোট ছোট ছিল না, ছোট ছোট ম্যাথগুলো, যেমন আপনাকে যদি আমি বলি যে ওই রকম সাইন 54 ডিগ্রি প্লাস cos 54 ডিগ্রি, এটার মান কত? বা যে কোণগুলো আমি জানি না, মোট কথা হচ্ছে যে কোণগুলা আমি জানি না, যেমন আমি 0 ডিগ্রির মান কত সেটা জানি, 30 ডিগ্রির মান জানি, 45 ডিগ্রির মান জানি, যে কোণগুলো আমি জানি না সেগুলোর যে ছোট ছোট প্রমাণগুলো ছিল সেগুলো আপনি দেখবেন। এরপর ত্রিকোণমিতির ওই যে সাইন 2 থিটাকে যে আমি সাইন 2 থিটা এটাকে যদি আমি সাইন থিটায় যদি লিখি তাহলে হবে 2 সাইন থিটা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপর হচ্ছে আমি যদি cos থিটা লিখি তাহলে একটা হবে tan থিটা, নিলে একটা হবে। এরপর হচ্ছে আপনার cos 2 থিটাকে আমি cos থিটা লিখবো, sin থিটা লিখবো, tan 2 থিটাকে আমি tan থিটাই লিখবো, মানে 2 থিটাকে থিটা আর কি লেখা, অর্থাৎ 2 থিটা থেকে থিটাই আমি লিখবো। সেক্ষেত্রে যে সূত্রগুলা থাকে ওই সূত্রগুলা দিয়ে যে আমার প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো আমি দেখবো। এরপর হচ্ছে আপনার সিডির সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমি দেখব। তাহলে আশা করি আপনারা অনেক কিছুই পারবেন। তাহলে আজকে তো ত্রিকোণমিতির অনেক কিছু দিয়া ফেলাইলাম। এরপর ধারা সংক্রান্ত কিছু ম্যাথ আছে, আপনি দেখবেন আপনি যে বই ফলো করেন আপনার ধারা সম্পর্কিত একটা থাকবে, সাইন স্কোয়ার 0 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি করতে করতে সাইন স্কোয়ার 100 ডিগ্রি পর্যন্ত বা সাইন স্কোয়ার 90 ডিগ্রি পর্যন্ত, এই সবগুলো ধারার যোগ মানে ধারাটার যোগফল, এরকম জিনিস আপনার চাবে, সেই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আর সিডির সূত্র রিলেটেড ওটা তো আমি বললামই। এরপর ধরে নেওয়ার আপনার কিছু ম্যাথ ছিল ওইগুলা করবেন। এগুলা করার পর ওই যে আপনার মান ছিল না এই যে এরকম, যে বিশেষ করে ট্যান এর ক্ষেত্রে ট্যান 15 ডিগ্রির মান কত, ট্যান 75 ডিগ্রির মান কত, ট্যান 105 ডিগ্রির মান কত, এই বিষয়গুলো আমরা যে সূত্র সাহায্যে বের করতাম ওইগুলো আপনি দেখবেন। ওইগুলা দেখার পর হচ্ছে সাইন সূত্র এবং কোসাইন সূত্র, সাইন সূত্র আর কোসাইন সূত্র রিলেটেড, যেমন একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে 3টা কোণ নির্ণয় করার জন্য, বা একটা ত্রিভুজের কিছু জিনিস দেওয়া আছে 3টা বাহুর মধ্যে 2টা বাহু দেওয়া আছে একটা কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আর অন্যান্য জিনিসগুলো কিভাবে নির্ণয় করা যায় সেগুলো কিন্তু আমরা সাইন সূত্র এবং কোসাইন সূত্র দিয়ে আমরা বের করতাম। ওই বিষয়গুলো আপনি দেখলে এবং কোসাইন সূত্রের সাহায্যে আপনার ত্রিভুজের পরিবেশার্ধের যে সম্পর্কটা, সাইন সূত্রের সাহায্যে পরিবেশার্ধের যে সম্পর্কগুলা সেগুলো আপনি দেখবেন। এই যে আমি টোটাল যে বিষয়গুলো বললাম এগুলো দেখলে আপনার ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। এরপর আসি হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ। না অন্তরীকরণ না, তাহলে আমার 4 নাম্বার অধ্যায় শেষ হয়েছে, 7 নাম্বার অধ্যায় শেষ হয়েছে। তাহলে আমি কি করলাম, এই ফার্স্ট পার্টে 4টা অধ্যায় আমি রিভিশন দিয়ে দিলাম, মানে সাজেশন। আমি যে কনসেপ্টগুলো বলছি এতগুলো আপনি পড়বেন, তাহলে 18 তারিখ মানে আগামীকাল 18 তারিখ আপনার যে এই ফার্স্ট পার্ট থেকে যে বিষয়গুলো পড়া উচিত 4টা অধ্যায় থেকে সেগুলো আমি দিলাম। এখন যাই হচ্ছে 18 তারিখ সেকেন্ড পার্ট থেকে আপনি যেগুলো পড়বেন। প্রথমে আসেন জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে আপনি কি কি পড়বেন এগুলো আমি
মুছা দিই। আমি যে কনসেপ্ট গুলা বলি সেই কনসেপ্ট গুলা আপনি খাতায় লিখেন। আমি শুরুতে বলছি যে সবগুলা আপনি খাতায় লিখবেন, লিখে আপনি নোট করে রাখবেন, এগুলাই আপনি পড়বেন। এগুলো আপনি কি করবেন, রিভিশন দিয়ে যাবেন, আশা করি কমন পড়বে। তাহলে আমার রিসার্চ দেওয়াটাই শেষ। এবার আসি এইটা, প্রথমে আসি হলো জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা নামক যে 3 নম্বর অধ্যায়টা, এই জটিল সংখ্যা থেকে আপনি প্রথমে যে জিনিসটা পড়বেন, প্রথমে যে জিনিসটা, তিনটা জিনিস আপনার পড়তে হবে। একটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় বলতে এরকম থাকে আমার কিছু i টু দি পাওয়ার -1 এখানে একটা আছে, মাইনাস i নিচে হচ্ছে 2i ইনভার্স 1 প্লাস 1 না প্লাস i, তাহলে এটার মান কত? তো এরকম একটা ভগ্নাংশ আপনাকে দিবে, পাওয়ার -1 -2 এরকম দিতে পারে, যেগুলোর মান নির্ণয় সংক্রান্ত। তো এরকম জিনিসগুলোর মান আসলে কত সেগুলো আপনি নির্ণয় করবেন। এরপর হচ্ছে বিশেষ করে যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। আর্গুমেন্টের ক্ষেত্রে আপনার সাধারণ আর্গুমেন্ট এবং হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এই মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট এগুলো পড়বেন। আর মডুলাস নির্ণয় এটা শিখবেন। এরপর হচ্ছে আপনার জটিল সংখ্যার সমতা। একটা যদি a প্লাস আই বি হয়, আরেকটা যদি আমার x প্লাস আই ওয়াই হয়, সেক্ষেত্রে a এবং x সমান b এবং y সমান, এই কনসেপ্টটা আপনি পড়লেন। এবং a প্লাস আই বি আকারে প্রকাশ কিভাবে করতে হয়, a প্লাস আই বি আকারে প্রকাশ সেটা i এর ঘাত যেমন তাই হতে পারে। 1 প্লাস আই এটার পাওয়ার হচ্ছে 100, এটার মান কত, ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 100। এগুলো আপনি কিভাবে করবেন, এগুলো আপনার মানে এই বিষয়গুলা, মানে আয়ের ঘাত সংক্রান্ত কিছু প্রমাণ আছে, এটা আপনার করলে হবে। আয়ের পাওয়ার 1 প্লাস আয়ের পাওয়ার 2 দিই, তাহলে 2i, 2i এর পাওয়ার হবে 50, আর 4 এর পাওয়ার হবে এখানে 50। তাহলে এইভাবে আর কি করা যাবে, এটা আমি সমাধান করে দেই। তাহলে 50 2 এর পাওয়ার 50 কিন্তু i এর পাওয়ার 50, আর নিচে হচ্ছে 2 এর পাওয়ার 50 ইনটু 2 এর পাওয়ার 50। যাই হোক এইভাবে কাটা যাবে, এই মানগুলো আমাদের এইভাবে বের হয়ে আসবে। তো যাই হোক, আয়ের ঘাত সংক্রান্ত এখানে কিছু ম্যাথ আছে সরল করার, সেগুলো আপনারা করবেন। এরপর ওমেগা সংক্রান্ত কিছু প্রমাণ আছে, যেমন যে এই দুইটা সূত্র দেয়া 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, এরপর হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল 1। এবং ওমেগার মান আছে যে দুইটা, ওমেগার দুইটা মান আপনি মুখস্থ রাখলেন, তাহলে এই বিষয়গুলো থেকে আসলে যে ম্যাথগুলো আসে। আবার অনেক কিছু কিন্তু আসলে জটিল সংখ্যা বাদ পড়তেছে, যেমন বিশেষ করে আপনার যে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, তারপরে পোলার আকারে প্রকাশ, এগুলো আপনার প্রয়োজন নাই, এগুলো আপনার পড়তে হবে না। আর লাস্ট যে জিনিসটা দেখে যাবেন সেটা হচ্ছে সঞ্চার পথ সংক্রান্ত। সঞ্চার পথ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি দেখে গেলেই জটিল সংখ্যা শেষ। এরপর আসে হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে আপনি যে জিনিসগুলো পড়বেন, প্রথম যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে নিশ্চয়ক সংক্রান্ত। মানে একটা সমীকরণের যে মানগুলা আসলে মূলগুলা যদি সমান হয় সেক্ষেত্রে নিশ্চয়কের মান কত, বা যদি জটিল হয় বা অবাস্তব যদি হয়, আবার যদি আপনার জটিল এবং অসমান হয়, মানে কোন নিশ্চয়কের ক্ষেত্রে কি হবে, এই মানগুলা থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি পড়লেন। এরপর হচ্ছে আপনার দুইটা মানে মূল যদি দুইটা যদি আলফা এবং বিটা হয়, এবং সমীকরণ যদি আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে এই মূলগুলা এবং সমীকরণগুলোর মধ্যে যে সম্পর্কগুলো ছিল, এই সম্পর্কগুলো থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি পড়লেন। এরপর আপনার দুটা মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় সেগুলো আপনি পড়বেন। এরপর হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সেগুলো আপনি নির্ণয় করা শিখবেন। এবং একটা মূল আর একটা মূলের যদি আর গুণ হয়, সেক্ষেত্রে আর গুণ হইলে r প্লাস 1 হোল স্কয়ার
ডিভাইডেড বাই আর, এটা ছিল আমার বি স্কয়ার ডিভাইডেড বাই এসি। এটা দিয়ে আমার যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি করলেন। এই ম্যাথগুলো আপনি করলেন, এরপর হচ্ছে ত্রিমূল সম্পর্কিত যে যে বড় কিছু সূত্র আছিল, সামেশন অফ আলফা স্কয়ার মানে আলফা কিউব, মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার একটা সূত্র আসছিল না, মানে এটার মান কিভাবে নির্ণয় করতে হয়, বা সামেশন অফ আলফা স্কয়ার বা সামেশন অফ আলফা বিটা স্কয়ার অথবা আলফা স্কয়ার বিটা স্কয়ার, এরকম কিছু প্রমাণ ছিল আপনার। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন, তাহলে আপনার বহুপদী ও বহুপদী সমীকরণ শেষ হবে। এরপরে আসি হচ্ছে কনিক্স। এই কনিক্স থেকে আপনি কি কি পড়বেন? এই কনিক্স থেকে হচ্ছে আপনি শুরুতে যে জিনিসটা পড়বেন এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা পরাবৃত্ত মানে একটা বৃত্তের মানে একটা কনিক্সের সাধারণ সমীকরণ যে আমার থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy প্লাস 2jx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা একটা সমীকরণ আপনার দেওয়া থাকবে। এই সমীকরণটা আপনার কিসের সমীকরণ? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, সরলরেখায় পাঁচটার মধ্যে কোনটা হবে সেগুলো আপনি পড়বেন। এটা পরাবৃত্তের ক্ষেত্রে যে জিনিসগুলো পড়বেন সেটা হচ্ছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র, এবার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরপর হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ। এই বিষয়গুলো যদি আপনি পড়েন তাহলে আপনার পরাবৃত্ত শেষ। পরাবৃত্ত থেকে শীর্ষবিন্দু, হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ মানে নিয়ামকের সমীকরণ। আর উপবৃত্ত থেকে পড়বেন হচ্ছে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক না উৎকেন্দ্রিকতা, এরপর হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে কি কি? উৎকেন্দ্রিকতা, বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই বিষয়গুলো আপনি পড়লেন। এবং অধিবৃত্ত থেকেও আপনার এই বিষয়গুলো পড়তে হবে। উৎকেন্দ্রিকতা পড়তে হবে, অধিবৃত্তর বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, যেটাকে আমরা বলি আর অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তো ওই বিষয়গুলো আপনি পড়লেন। এরপর হচ্ছে আপনার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এইখানে যে বিষয়গুলো আপনি দেখাইছি এই বিষয়গুলোই আপনি পড়বেন। আমার তো আসলে এই সম্পূর্ণ অধ্যায় ক্লাস নেওয়া আছে, এবং যে একটা ছিল আপনার পরাবৃত্তের ক্ষেত্রে একটা টাইপ মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে যে স্পর্শক সংক্রান্ত ওই বিষয়গুলো আপনি পড়বেন। মানে একটা রেখা যদি একটা পরাবৃত্তকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে ওই যে একটা সূত্র ছিল সি ইকুয়াল এ ডিভাইডেড বাই এম, এবং স্পর্শ বিন্দু এ ডিভাইডেড বাই এম স্কয়ার ডিভাইডেড বাই 2 এ ডিভাইডেড বাই এম, ওই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলো আপনি দেখবেন। তাহলে আপনার কনিক্স থেকে এই বিষয়গুলো পড়লেই হবে। এবার আসে বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি থেকে আপনি কি কি পড়বেন? বিপরীত ত্রিকোণমিতি থেকে আপনার যে এই মানটা আপনি মুখস্থ রাখবেন, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটা আপনি মনে রাখবেন। এটা হচ্ছে আপনার π/4। এই মানটা আপনি মুখস্থ রাখবেন। এই মানটা আপনি মুখস্থ রাখলে আপনি অনেক ম্যাথ আছে যেগুলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রে অ্যাপ্লাই করে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy এই সূত্রে অ্যাপ্লাই করে আপনি যেগুলো করতে পারেন, যেগুলো সমকোণী ত্রিভুজ ব্যবহার করে সমাধান করা হয়, এগুলা একটা কনভার্ট, এগুলো আপনি দেখলেন। এরপর স্কয়ার সংক্রান্ত কিছু ম্যাথ ছিল, স্কয়ার সংক্রান্ত ম্যাথ, যেমন যেখানে একটা আছে কোসেক স্কয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কয়ার cot ইনভার্স √3, মানে স্কয়ার সংক্রান্ত কিছু ম্যাথ ছিল, এগুলো আপনি করবেন। এরপরে চলকের মান নির্ণয় আছে। এরপর হচ্ছে আপনার ওই sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x অথবা cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x অথবা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা হচ্ছে π/2। এই রিলেটেড আপনার কিছু ম্যাথ আছে, সেগুলো আপনি করবেন। এরপর সমীকরণ সমাধানের মধ্যে যে বিষয়গুলো করতে হবে, ওই sin x ইকুয়াল sin আলফা, cos x ইকুয়াল cos আলফা, tan x ইকুয়াল tan আলফা, এই তিনটা যে সূত্রগুলো আছে এই তিনটা সূত্র আপনি মনে রাখবেন। তাহলে আপনি এই ম্যাথগুলো আপনি করলে আপনার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ আপনার শেষ। তাহলে এই যে আমি কনসেপ্টগুলো বললাম, আমার এই সম্পূর্ণ
এই 8টা অধ্যায় সাজেশন দিতে যে আমার 54 মিনিট সময় লাগছে, আমার মনে হয় আপনার 1 ঘন্টা লাগবে। পড়তে আপনার 1 ঘন্টার উপরে লাগবে না। আপনি 18 তারিখে 1 ঘন্টা বইরা আপনি রিভিশন দিবেন। আমি জানি যে আপনার আরো বেশি রিভিশন দিতে হবে, ফিজিক্স রিভিশন দিতে হবে, কেমিস্ট্রি রিভিশন দিতে হবে, বায়োলজি রিভিশন দিতে হবে। আপনি ম্যাথ থেকে এগুলো আপনি রিভিশন দিবেন 18 তারিখ। এবার আসে 19 তারিখ আপনি কি কি করবেন। 19 তারিখ আপনি শুরুতে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অন্তরীকরণ। মানে 18 তারিখে 4টা যে জটিল চ্যাপ্টার, জটিল চ্যাপ্টার 4টা, এই 4টা জটিল চ্যাপ্টার আপনি 18 তারিখ পড়বেন না। 18 তারিখ হইতেছে এই সহজ যে 8টা অধ্যায় আছে, এই 8টা সহজ অধ্যায় আপনি পড়া ফেলবেন। এরপর হার্ড চ্যাপ্টার মানে কঠিন চ্যাপ্টার যে 4টা আছে, 4টা কঠিন চ্যাপ্টার আপনি পড়বেন। সেটা হচ্ছে 9, 10 আর এটা হচ্ছে 8, 9। 9 নাম্বার অধ্যায় হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ আছে সেকেন্ড পার্ট যেটা শুরু করছি, সেকেন্ড পার্ট আগে শেষ দিয়ে আসি। আগে আসি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা থেকে আপনি কি কি রিভিশন দিবেন। স্থিতিবিদ্যা থেকে যে লব্ধি সংক্রান্ত যে বিষয়গুলো ছিল, আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসে অলরেডি আমার মানে প্রত্যেকটা ক্লাসে এগুলো বলা আছে যে আসলে কোন কোন টপিক গুলো আসলে গুরুত্বপূর্ণ। যেমন লব্ধি নির্ণয়, পি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আবার কোন 0 ডিগ্রি হলে কি হয়, 90 ডিগ্রি হলে কি হয়, 180 ডিগ্রি হলে কি হয়। এই বিষয়গুলো আপনি মানে লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, দুটো সমান বা হলে 2p cos আলফা বাই 2, এইটা দিয়া যে সূত্র, এই সূত্রগুলো দিয়ে যে ম্যাথগুলো আছে, ছোট ছোট ম্যাথগুলো আপনি দেখা যাবেন। এরপর হচ্ছে ওই যে 3টা বল যদি একটা সমবাহু ত্রিভুজের আর বাহু দিয়ে যদি পরস্পর ক্রিয়া করে, সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো একটু দেখলেন। বা দুইটা বল দুই দিকে ক্রিয়া করছে, যদি আপনার একটু পরিবর্তন করে, মানে প্রথমটাকে দ্বিগুণ দ্বিতীয়টার মান 4 গুণ বা একটু এক্সট্রা পরিবর্তন করা হলো, সেক্ষেত্রে আসলে দিকের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে অনুপাত সমান থাকে। এই বিষয়গুলো আপনি দেখবেন। এরপর আপনার যে কাঁধে নেওয়ার একটা ম্যাথ আসছিল, ওই টাইপটা আপনি একটু দেখা যাবেন, মানে যে টাইপগুলো থেকে আর কি আসছে সেগুলো। তাহলে আপনার স্থিতিবিদ্যা শেষ হবে। এরপর হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে আমি যে গতকালে আমি ক্লাসটা নিচ্ছি, এই গতিবিদ্যা থেকে আপনি 3টা বেগ সাম্যাবস্থা থাকে কখন, 2টার লব্ধি তৃতীয়টার সমান হয়, যেগুলো 2টার লব্ধি তৃতীয়টার সমান, এই কনসেপ্টটা আপনি পড়বেন। এরপর হচ্ছে আপনার নদী নৌকার যে ম্যাথগুলো আছে, নদী নৌকার ম্যাথ আপনি করবেন। এরপর হচ্ছে আপনার বিভিন্ন প্যারামিটারের মান নির্ণয়, যেমন দূরত্ব, সরণ, বেগ, তারপর হচ্ছে ত্বরণ, মন্দন, এরপর হচ্ছে উচ্চতা, এই বিষয়গুলো আছে বিভিন্ন প্যারামিটার, এগুলা নির্ণয় করা, সময় নির্ণয় করা, এগুলা নির্ণয় করার যে ম্যাথগুলো আছে সেগুলো করবেন। আর ভেদকৃত তপ্তা মানে কতটুকু ভেদ করতে পারবে, এস প্রাইম ইকুয়াল এস ডিভাইডেড বাই 3, ওইটা আপনি করবেন। ত্বরণ, প্রযুক্ত বল নির্ণয়, এগুলা করবেন। নির্দিষ্টতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, উল্লম্ব বেগ, উচ্চতার সময় নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলা, পতনকাল সংক্রান্ত। এরপর হচ্ছে আপনার প্রাস সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, এই প্রাস সম্পর্কিত ম্যাথগুলো আপনি দেখবেন। এরপর লাস্ট হচ্ছে আপনার ওই যে জটিল যে একটা টাইপ আপনার আছে, যেটা হচ্ছে আপনার উল্লম্বের সাথে কোণ, এই উল্লম্বের সাথে ওই যে আর মাইনাস এমজি অথবা এমজি মাইনাস আর ইকুয়াল এমএফ, এই সূত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি দেখবেন। আর ওই যে প্রাস সম্পর্কিত ওইখানে হচ্ছে আমার ওই সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক পাল্লা, বিচরণ কাল, এগুলো নির্ণয়। আর হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতার সাথে যে আনুভূমিক পাল্লার যে সম্পর্কটা, tan θ = 4h ডিভাইডেড বাই r, এই সূত্র মানে এটা দেওয়া যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি করবেন। এরপর আসি হচ্ছে, তাহলে আপনি এই 2টা অধ্যায় থেকে এই বিষয়গুলো আপনি রিভিশন দিবেন। এরপর আসি হচ্ছে নবম অধ্যায়, যেটা আমাদের খুবই খুবই ভিআইপি একটা অধ্যায়, যেটা আমরা খুবই খুবই ভয় পাই, অন্তরীকরণ, খুবই বিশাল অধ্যায়। এই 2টা ক্যালকুলাস একদম লাস্ট নিয়ে আসলাম।
এই ক্যালকুলাস এখন আমরা সাজেশন দিব। তাহলে এই দুইটা পড়ার পর আমরা ক্যালকুলাসে যখন যাব তখন আমরা শুরুতে যে জিনিসটা পড়ব, প্রথমে পড়বো লা হসপিটাল রুলস। প্রথমেই আমরা যে জিনিসটা পড়বো সেটা কি, লা হসপিটাল রুলস। অর্থাৎ লা হসপিটাল রুলস দিয়ে যে ম্যাথগুলো আসতে পারে সেগুলা আমরা পড়ব। এরপর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 divided by x, এটার মান 1। এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। এরপর হচ্ছে আমার রুট সংক্রান্ত কিছু ম্যাথ ছিল, এই রুট সংক্রান্ত ম্যাথগুলো দেখব। আর ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত যেগুলো ছিল ওইগুলার সহগের অনুপাত, ওইগুলো আমরা একটু দেখব। এরপর হচ্ছে মানে লিমিটের কয়েকটা ভাগ আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটির ম্যাথগুলো আমরা কিভাবে করতাম সেগুলো আমরা একটু দেখব। ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি আমাদের দুইটাই দেখতে হবে। তো ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি সংক্রান্ত এই বিষয়গুলো আমরা দেখব। এবং সাধারণ যে আমাদের অন্তরীকরণের সূত্রগুলো আছিল, মানে অন্তরীকরণের যে সূত্রগুলো আছিল সেগুলোতে আমরা সাধারণ সূত্র ব্যবহার করে যে অন্তরীকরণগুলো করতাম সেগুলো নির্ণয় করা আমাদের দেখতে হবে। মানে ddx অফ y কিভাবে নির্ণয় করতে হয় আর পরামিতিক সমীকরণ থেকে কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরামিতিক সমীকরণ থেকে কিভাবে ddx অফ y নির্ণয় করতে হয়, মানে দুটা ফাংশন গুণাকারে থাকলে কিভাবে অন্তরীকরণ করতে হয়, ভাগাকারে থাকলে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেগুলো আমাদের মনে রাখতে হবে। আবার যে ধরে নেওয়ার যে ম্যাথগুলো আছিল অন্তরীকরণে, মানে সাপোজ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে ওইখানে আমার অবশ্যই মানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম হইলে আমার অবশ্যই এখানে সাইন এক্স অথবা কজ এক্স ধরে নেওয়া হইতো, মানে সাইন থিটা অথবা কস থিটা। তো এরকম ধরে নেওয়ার যে ম্যাথগুলো আছিল সেগুলো আপনি যে একটা দেখা যাবেন। এরপরে এক্স টু দি পাওয়ার এক্স এগুলো আপনি দেখা গেলেন। এরপরে অব্যক্ত ফাংশনের যে অন্তরীকরণগুলো আছে এই অব্যক্ত ফাংশনের অন্তরীকরণগুলো আপনি দেখা যাবেন। এরপরে হচ্ছে আপনি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাপোজ 2 বার 3 বার 4 বার বা n সংখ্যক বার অন্তরীকরণ করলে n-তম অন্তরজ কত এগুলা কিন্তু আপনার আসতে পারে। অন্তরীকরণের যে ছোট ছোট প্রমাণগুলো ছিল, কিছু প্রমাণ আছে অন্তরীকরণের ক্ষেত্রে, যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটা রাশি প্রমাণ করতে বলে বড় বড় তা না, মানে অনুশীলনের শুরুর দিকে দেখবেন ওইগুলো দেখবেন যে কিছু ছোট ছোট ম্যাথ আছে, ওইগুলো আপনারা একটু দেখা যাবেন। তো n-তম অন্তরজ নির্ণয় করার পর এই পাশে হচ্ছে আমার বক্ররেখার ঢাল। বক্ররেখার ঢাল মানে নয় স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, গুরুমান লঘুমান, বেগ, ত্বরণ, অন্তরীকরণের যে বাস্তব প্রয়োগগুলো আছে, অর্থাৎ একবার একটা সরণ দেওয়া আছে, সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, আরেকবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। তাহলে অন্তরীকরণ থেকে এই বিষয়গুলো আপনি একটু পড়লেন। এরপর লাস্ট আপনি যে অধ্যায়টা পড়বেন সর্বলাস্ট সেটা হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ থেকে যে সাধারণ সূত্রগুলো আছিল ওই সাধারণ সূত্রগুলো দিয়ে বিশেষ করে অনির্দিষ্ট যোগজীকরণের যে বিষয়গুলো আছিল সেগুলো আপনি আগে করবেন। সেগুলোর মধ্যে আপনার শুরুতে আছে হচ্ছে নির্দিষ্ট ফাংশনের সাধারণ সূত্রের সাহায্যে যোগজ নির্ণয়। নির্দিষ্ট ফাংশন দিবে, তারপর সাইন এক্স দিল যেটার অন্তরজ কত কি হবে মাইনাস কজ এক্স এরকম হবে। এরপর হচ্ছে সাধারণ সূত্রগুলো থেকে, অর্থাৎ সাধারণ সূত্র ব্যবহার করে আমরা যে ম্যাথগুলা করতাম 10.1 10.2 এর মধ্যে আর কি, এই লিমিটের মধ্যে, অথবা আপনার হচ্ছে দুটা ফাংশন গুণনাকারে থাকলে কিভাবে যোগজীকরণ নির্ণয় করতাম, লিয়াটের বিষয়টা আপনি একটু দেখা যাবেন। এরপর হচ্ছে আপনার আংশিক ভগ্নাংশ সম্পর্কিত, মানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করলে একটা চলকের মান নির্ণয়, ওইখান থেকে ওই বিষয়গুলো আপনি একটু নির্ণয় করবে দেখবেন।
আবার যে বিষয়গুলো আপনি অনির্দিষ্ট জগতের জন্য দেখতেছেন ওই জিনিসগুলো আপনি নির্দিষ্ট জগতের জন্য দেখবেন। আর বিশেষ করে যে এই তিনটা টাইপ আপনি একটু মনে রাখবেন। একটা হচ্ছে নিচে হচ্ছে এফ অফ এক্স, উপরে হচ্ছে এফ প্রাইম অফ এক্স। এটাকে করলে হয় ln f of x প্লাস c। আর হচ্ছে এটা যদি রুট হয় তাহলে 2 রুট আবার এটা। এই বিষয়গুলো আপনি দেখলেন। অথবা e টু দ্য পাওয়ার x f of x প্লাস f প্রাইম অফ x, এটার যোগজীকরণ আপনার কিভাবে নির্ণয় করতে হয়? e টু দ্য পাওয়ার x f of x। এই বিষয়গুলো থেকে আপনার যে যোগজীকরণ গুলো আছে সেগুলা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এগুলা করবেন। লাস্ট হচ্ছে আপনার ক্ষেত্রফল সম্পর্কিত, এবং এখানে আপনার যে মডুলাস চিহ্ন আছে না, পরমান সম্পর্কিত যে ম্যাথগুলো আছে যোগজীকরণ নির্ণয়ের, সেগুলো ইম্পর্টেন্ট আপনার বেশি, ওইগুলা পড়বেন। গুণফল ওইগুলা তো বললাম। লাস্ট হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত আপনার কয়েকটা ম্যাথ আপনি দেখা যাবেন, যেগুলো যে একটু শর্টকাট সাহায্যে যেগুলো করা যায়। বিশেষ করে মানে যে a স্কয়ার ডিভাইডেড বাই 3m কিউবের যে ম্যাথগুলো আছে, অথবা 16a স্কয়ার ডিভাইডেড বাই 3 যেগুলো ম্যাথগুলো আছে এগুলো আপনি করবেন। অথবা পাই স্কয়ার ডিভাইডেড বাই 4 এর যে ম্যাথগুলো আছে, পাই আর স্কয়ার বা পাই এ বি যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আপনি একটু দেখা যাবেন ক্ষেত্রফল থেকে। আশা করি আজকের এই সাজেশনটা যদি কেউ ফলো করেন, আমি যে টাইপগুলো পড়তে বলছি এই টাইপগুলো যদি আপনি ফলো করে পড়েন, তাহলে আপনি অবশ্যই মানে এই টাইপগুলো থেকে আপনার এমসিকিউ এবং সৃজনশীল আসবে। সৃজনশীল বলতে ওই যে রিটেন 10 মার্কস এর মধ্যে থেকে আসবে। এই বিষয়গুলো আপনি একটু মনোযোগ সহকারে দেখা যাবেন। আর গত বছর যেহেতু আমার জটিল সংখ্যা, গতিবিদ্যা আর কোন দিকে আসছিল, মানে যে সমস্ত অধ্যায় থেকে আসলে রিটেন প্রশ্ন আসছিল, জটিল সংখ্যা থেকে আসছিল, গতিবিদ্যা থেকে আসছিল, এবার হয়তো বা ত্রিকোণমিতি থেকে আসবে এবং ম্যাট্রিক্স নির্ণয় এগুলো থেকে আসবে আর কি। অন্তরীকরণ যোগজীকরণ থেকে একটা আসতে পারে, কারণ অন্তরীকরণ যোগজীকরণ কিন্তু গত বছর আসে নাই। গত বছর অন্তরীকরণ যোগজীকরণ থেকে কি কোনো প্রশ্ন আসছে দেখি, আমি একটু দেখা বলি। মানে আমার ইয়েগুলো আসছিল কোথায় থেকে, আমি আপনাকে কয়েকটা অধ্যায় বলে দেই যে অধ্যায়গুলো থেকে আপনার রিটেন প্রশ্ন আসতে পারে। যেমন এই গত বছর হচ্ছিল আপনার জটিল সংখ্যা বৃত্ত, আপনার ইয়ে আসছিল হচ্ছে জটিল সংখ্যা বৃত্ত, এরপর হচ্ছে যোগজীকরণ, আর হচ্ছে গতিবিদ্যা। এই 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন আপনার রিটেনে আসছিল। তো এই বছর আপনার আমি যদি এই অধ্যায় 4টা যদি বাদ দেই, মানে জটিল সংখ্যা বৃত্ত, যোগজীকরণ এবং গতিবিদ্যা, এই 4টা অধ্যায় থেকে যেহেতু এই 24-25 সেশনে আসছিল, সুতরাং 25-26 সেশনের রিটেন প্রশ্ন এই 4টা অধ্যায় থেকে আসার সম্ভাবনা খুবই কম, আসবেই না। আপনার আসতে পারে কোন অধ্যায় থেকে? ম্যাট্রিক্স নির্ণায়ক, এরপর হচ্ছে সরলরেখা থেকে আসতে পারে, এরপর হচ্ছে বিশেষ করে অন্তরীকরণ থেকে আসতে পারে। অন্তরীকরণ কনিক্স এবং হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এই 3টা অধ্যায়। আর একটা আপনার ত্রিকোণমিতি থেকে আসতে পারে, যেহেতু ত্রিকোণমিতি থেকে গত বছর আসে নাই। আপনার যে বিপরীত ত্রিকোণমিতি অথবা সংযুক্ত ত্রিকোণমিতি, এগুলো থেকে যে কোনো একটা আসতে পারে আর কি। তো এই সমস্ত অধ্যায়, তাহলে আপনি রিটেনের জন্য কোন অধ্যায়ের রিভিশন দিবেন? একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক রিভিশন দিবেন, এরপর হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপর হচ্ছে অন্তরীকরণ, আর হচ্ছে কনিক্স আর বিপরীত ত্রিকোণমিতি। এই 5টা অধ্যায় আপনি রিভিশন দিয়ে যাবেন রিটেনের জন্য। এন থেকে আশা করি কমন পড়বে। আর এমসিকিউ এর জন্য আমি যে টাইপগুলো দিলাম, এই কয়েকটা টাইপ আপনি পড়বেন। আশা করি আপনার 25-এর মধ্যে 22-23 আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আমার যে ক্লাসগুলো আমি দিছি, আমার প্লে লিস্টে কিন্তু অলরেডি সবগুলো দেওয়া আছে। ম্যাট্রিক্স নির্ণয় থেকে যোগজীকরণ, আবার জটিল সংখ্যা থেকে একদম গতিবিদ্যা পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের কোন টাইপগুলো থেকে বিগত 30 বছরের প্রশ্ন আসছে সবগুলো আমি সমাধান করে দিয়েছি টাইপ ভিত্তিক।
ওই ক্লাসগুলো আপনি একটু দেখা যাবেন। আর যারা এর থেকে আরো এক্সট্রা প্র্যাকটিস করতে চান তারা হচ্ছে কেতাব স্যারের বই থেকে যে হার্ড কিছু ম্যাথ আছে, আমি যে টাইপগুলো দিছি এই টাইপগুলো থেকে অনেক হার্ড হার্ড ম্যাথ আছে, ওইগুলো আপনারা একটু দেখা যাবেন। আশা করি এর মধ্যে থেকে আপনাদের কমন পড়ে যাবে। আর আমিও তো প্রশ্নটা দেখবো, আমি দেখলে বুঝতে পারবো যে আসলে বাইরে থেকে আসছে কিনা। আমার মনে হয় না যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে। রিটেন প্রশ্ন আপনার ম্যাট্রিক্স নির্ণয় থেকে আসবে, ত্রিকোণমিতি থেকে আসবে, এরপর হচ্ছে কনিক্স থেকে আসবে, অন্তরীকরণ থেকে আসবে, অন্তরীকরণ জগতীকরণ থেকে আসতে পারে। এগুলোর মধ্যে থেকে আপনার রিটেন আসবে। আর এমসিকিউ আমি যে যে টাইপগুলো বলছি প্রত্যেকটা ওদের থেকে এই টাইপগুলো থেকে আসবে। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নেন। সবার কাছে দোয়া প্রার্থী, আপনাদের জন্য আর কোনো ক্লাস বা কোনো প্রস্তুতিমূলক ভিডিও আর দিব না। আপনাদের জন্য আমি 20 তারিখ ওই ম্যাথ অংশের উত্তরমালার ক্লাসটা আমি দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।